স্ট্যাটুটরি ওয়ার্নিং, বিধিবদ্ধ সতর্কীকরণ। স্মোকিং is injurious to health. ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। Alcohol consumption is injurious to health. মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। Say no to drugs. মাদককে না বলুন। আততায়ী জেফারসন হোপ আমাদের হাতে বন্দী হয়ে আর কোনো নড়াচড়া না করে মেঝে চুপ করে বসে রইল। বয়স হলেও তার মতো এরকম শক্ত সমর্থ চেহারার মানুষ আমি কদাচিৎ দেখেছি। তার কালো রোদে পোড়া লাল আভাযুক্ত মুখে দৃঢ় সংকল্প ও শক্তির এমন একটা প্রকাশ আছে যা তার শারীরিক শক্তির মতোই দুর্ভেদ্য। বন্দী হোমসের দিকে তাকিয়ে স্মিত হেসে বলল, পুলিশের প্রধানের পথে যদি কোথাও খালি থাকে, আপনি সে পদের যোগ্য ব্যক্তি। আমার এই পায়ের বাঁধনটা খুলে দিলে আমি হেঁটেই গাড়িতে গিয়ে উঠতে পারি। মনে হয় আমি অতটা হালকা নই যে আমাকে তুলে নিয়ে যাবেন। হোমস তৎক্ষণাৎ তার কথা মতো যে তোয়ালে দিয়ে তার গোড়ালি দুটো একসঙ্গে বেঁধেছিলাম সেটা খুলে দিয়ে বলল, লেস্টার, তুমি কি গাড়িটা চালিয়ে নিতে পারবে? ঠিক আছে, আমি গাড়িটা চালিয়ে নিচ্ছি। ভেরি গুড। গ্রেগসন আমার সঙ্গে ভেতরে বসবে। ডাক্তার, তুমি চলো, এই কেসটায় তুমি যথেষ্ট আগ্রহ দেখিয়েছ, কাজেই আমাদের সঙ্গেই থাকো। আমি সানন্দে সম্মত হলাম। আমরা সবাই নিচে এলাম। গাড়িতে ওঠা হলো। লেস্ট্রে কোচ বক্সে উঠে ঘোড়ার পিঠে চাবুক বসালো। অল্প সময়ের মধ্যে আমরা গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। একটা ছোট ঘরে আমাদের নিয়ে যাওয়া হলো। একজন পুলিশ ইন্সপেক্টর বন্দির নাম এবং যাদের খুনের দায়ে তাকে অভিযুক্ত করা হয়েছে তাদের নাম লিখে নিলেন। বললেন, সপ্তাহকালের মধ্যেই বন্দীকে ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থিত করা হবে। মিস্টার জেফারসন হোপ, আপনি কি কোনো বক্তব্য রাখতে চান? ভদ্রমহোদয়গণ, সব কথা আমি আপনাদের কাছে খুলে বলতে চাই, তবে আমার বিচার হয়তো কোনোদিনই হবে না। আপনি তো ডাক্তার। হ্যাঁ, আমি ডাক্তার। তাহলে আপনার হাতটা আমার বুকের ঠিক এই বাঁ দিকে এখানে একটু রাখুন। হ্যাঁ, বুকের পাঁজরার এইখানটা তো দেখছি একটা অস্বাভাবিক রকমের কাঁপছে। হ্যাঁ, এ কি, আপনার তো হৃৎপিণ্ডের রক্তবাহিকা ধমনীর স্ফীতি রোগ হয়েছে। ঠিক তাই। বহুদিন আগে আমেরিকার লবণাক্ত পার্বত্য অঞ্চলের রোদ জলে বাইরে কাটানো আর খাদ্যাভ্যাসের ফলেই এটা হয়েছে। গত সপ্তাহে একজন ডাক্তারের কাছেও গিয়েছিলাম। তিনি বললেন কয়েকদিনের মধ্যে ওটা ফাটবেই। এতদিনে আমার কাজ শেষ হয়েছে। কখন চলে যাব তা নিয়ে আর মাথা ব্যথা নেই, কিন্তু যা করেছি তার বিবরণ রেখে যেতে চাই। লোকে আমাকে একটা সাধারণ খুনি বলে মনে রাখবে, সেটা আমি চাই না। তাহলে তো ন্যায় বিচারের স্বার্থে আমাদের কর্তব্য একটা বিবৃতি নেওয়া। দেখুন, আপনি ইচ্ছা করলেই সব কথা বলতে পারেন,
অবশ্য আপনাকে সতর্ক করে দেওয়া দরকার যে আপনার সব কথা লিখে নেওয়া হবে এবং সেগুলি আপনার বিরুদ্ধে ব্যবহার করাও হতে পারে। মিথ্যে বলবো না, আমার প্রতিটি শব্দ একান্তভাবে সত্য। আপনারা তাকে কিভাবে ব্যবহার করবেন তাতে আমার কিছু যায় আসে না। অনেকদিন আগের কথা, তখন আমি যুবক, বাড়ি সেন্ট লুইজে। পূর্ণ যৌবনের রক্ত তখন টকবক করে ফুটছে। কখনো স্কাউট, কখনো ফাঁদ পেতে বন্যজন্তু ধরার কাজ, কখনো পশুপালক, আবার কখনো রূপোর সন্ধানে ঘুরে বেড়াচ্ছে। যেখানেই উত্তেজনা অভিযান সেখানেই জেফারসন হোক। সব কাজে সফলতার জন্য চেষ্টা অধ্যবসায়ের ত্রুটি করতাম না এবং সফলও হতাম। সেবার নেভাদা পার্বত্যাঞ্চলে রূপের সন্ধানে এসেছি। সদ্য আবিষ্কৃত খনিগুলিতে কয়েকটা ধাতু স্তরে কাজ শুরু করবার জন্য প্রয়োজনীয় মূলধন সংগ্রহের আশায় লবণহাট শহরে ঘুরছি। এক সময় সেখানে এক ভদ্রলোকের নাম শুনলাম, জন ফেরিয়ার বলে। শুনে বুঝলাম আমার বাবা ওনার খুব ভালো বন্ধু ছিলেন। ওনার বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় দেখলাম একটি সুন্দরী মেয়েকে বাড়ি থেকে বেরিয়ে আসছে। বুঝলাম এটি ওনার মেয়ে। তারপর একদিন ঘোড়ায় চড়ে আমার সঙ্গীদের সঙ্গে চলেছি। দেখলাম সেই মেয়েটি রাস্তায় দিয়ে ঘোড়ায় চড়ে এক বলদের দলের মধ্যে দিয়ে যাওয়ার সময় বিপদে পড়েছে। বলদের সিংহের গুঁতো ঘোড়াটার পিছনে বারবার লাগার ফলে ঘোড়াটা ভীষণ ক্ষেপে উঠেছে। তাতে মেয়েটি ঘোড়ায় জিনের ওপর বসে থাকাই দায় হয়েছে। আমরা সবাই সেই দিকে এগিয়ে গেলাম। আমার এক বলিষ্ঠ সঙ্গী মেয়েটির ঘোড়ার রাশ চেপে ধরে বলদের দলের ভেতর দিয়ে পথ করে তাকে বাইরে বের করে নিয়ে এলো। মেয়েটিকে আমি বললাম, ঈশ্বরকে অনেক ধন্যবাদ যে আপনি বিপদের সময় ঠিক মতো ঘোড়ায় জিনের ওপর বসে থাকতে পেরেছেন। জন ফেরিয়ারের বাড়ি থেকে আপনাকে বেরোতে দেখেছি। আপনি মনে হয় তার মেয়ে? উত্তরে সে হ্যাঁ বলল এবং এই সাহায্যের জন্য আমাদের ধন্যবাদ জানায়। আমার বাবা যে তার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন তাও তাকে বললাম। এইরকম আলাপ পরিচয়ের পর মেয়েটির নাম জানলাম লুসি ফেরিয়ার। লুসি আমাকে তার বাড়িতে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে বিদায় জানিয়ে ঘোড়া ছুটিয়ে চলে গেল। তাকে দেখতে থাকলাম। মনে হলো এই কয়েক মুহূর্তে আমার জীবনের এক অনেক কিছুই বদলে গেছে। মনকে ভালো করে বোঝার চেষ্টা করলাম। এই আকস্মিক পরিবর্তন কল্পনা মাত্র হতে পারে না। বুঝলাম আমি লুসির প্রেমে পড়ে গেছি। সেদিন রাতেই লুসির বাড়িতে গেলাম। জন ফেরিয়ারের সঙ্গে দেখা করলাম। তারপর যাতায়াত বাড়ল। এই জন ফেরিয়ারের মুখেই শুনলাম তারা এই লবণহ্রদের উটাহরা যে এমনি আসেনি। বছর 20 আগে সিয়েরা ব্লাঙ্কার উত্তরে ঢালু ভয়ঙ্কর দুর্গম অঞ্চল দিয়ে যাওয়ার সময় তাদের দলের সবাই একে একে মারা যায় ক্ষুধায় তৃষ্ণায়। লুসির মাও মারা যায়। যাই হোক করে বেঁচে থাকে লুসি আর সে। লুসি তখন খুব ছোট। তারপর এক জায়গায় এসে আর পথ চলতে না পেরে তারা সংজ্ঞা হারায়। অনেক পরে জ্ঞান ফিরলে দেখে তাদের সামনে একদল অভিযাত্রী দাঁড়িয়ে। জানতে পারে তারা মোমন ধর্মের লোক। তাদের সর্বাধিপতি গুরুদেব ব্রিঘাম ইয়ং তাকে বলে যদি মোমন ধর্ম মেনে চলে তবেই সে খাদ্য পানীয় পাবে এবং তাদের সঙ্গে যেতে পারবে। তখন
বাঁচার তাগিদে জন ফেরিয়ার সম্মত হয় এবং লুসিকে নিয়ে তাদের সঙ্গে লবণহট শহরের কাছে ইউটাও রাজ্যে এসে বসবাস শুরু করে। লুসিকে পালিত কন্যা হিসেবে গ্রহণ করে। ক্রমে নিজের পরিশ্রমে এই জমি খামার বাড়ির অধিপতি হয়। ওই গুরুদেব ব্রিংহাম ইয়ং আর 4 প্রধান স্ট্যাঙ্গারসন, কেম্বল, জনস্টন ও ড্রেবার পরিবার ছাড়া অন্য সকলের চাইতে প্রতিপত্তিতে তার অবস্থা মোটামুটি বেশ ভালো। জন ফেরিয়ারের সঙ্গে এইরকম সব আমাদের গল্পগুজব হয়। আমার জীবনের কথাগুলো বলি, আলাপচারিত করি। কিন্তু লুসিকে দেখতে দেখতে বুঝলাম সেও আমার প্রেমে পড়েছে। একদিন জন ফেরিয়ারকে আমি লুসিকে বিবাহ করতে চাই একথা বলায় উনি সম্মতি দিলেন। পরের দিনই লুসির বাড়িতে গিয়ে লুসিকে একান্তে বললাম তার বাবা অনুমতি দিয়েছেন আমাদের বিবাহের, তবে এখনই নয়, কারণ এখনই আমাকে নেভাদা পর্বতে খনিতে কাজের জন্য চলে যেতে হবে। কাজ শেষ করে আসতে 2 মাস মতো সময় লাগবে, তারপরে লুসিকে আমার সঙ্গে নিয়ে যাব। একথা লুসি আনন্দে উদ্বেল হয়ে উঠল, আর আমি চলে এলাম নেভাদা পর্বতের কাজের জন্য। খনিতে কাজ করছে একদিন জন ফেরিয়ারের পরিচিত একজন এসে আমাকে এক চিঠি দিল। জন ফেরিয়ার তাতে লিখেছে, জেফারসন, সমূহ বিপদ। তুমি চলে যাবার পরেই মোবনদের গুরুদেব অধিপতি ব্রিঘাম ইয়ং আমার বাড়িতে এসে বলে গেছেন স্ট্যাঙ্গারসন পরিবারের জোসেফ স্ট্যাঙ্গারসন ও ড্রেবার পরিবারে ইনক ড্রেবার নামে একটি করে ছেলে আছে। তাদের যে কারোর সঙ্গে লুসির বিবাহ দিতে হবে। পাত্র বিবেচনার জন্য 1 মাস সময় দিয়ে গেছেন। তুমি সত্বর এসে লুসিকে এখান থেকে নিয়ে যাও। ভাগ্যের পরিবেশে আমি মোমনদের সঙ্গে থাকলেও আমি চাই না এই নিষ্ঠুর মোমনদের কারোর সঙ্গে লুসির বিবাহ হোক। তার চাইতে লুসিকে কবরে শুইয়ে দেওয়া ভালো। লুসিরও তাই মত। আমি জানি ওই এনক ড্রেবারের 7টি স্ত্রী আছে, আর জোসেফ স্ট্যাঙ্গারসনের আছে 4টি স্ত্রী। তারপরেও তারা হোক, তুমি শীঘ্র এসো। চিঠিটা পড়ে কয়েকদিনের কাজ করে কিছু টাকা নিয়ে গোপনে উঠাহো গেলাম। আমি জানতাম মোমনদের অমান্য যে করে তাকে আর খুঁজে পাওয়া যায় না। দেখলাম আমার ধারণা ঠিক। লুসিদের বাড়ির চারিদিকে কড়া পাহারা, রাস্তাতেও তাই। যাই হোক, পালাবার আয়োজনে লেগে গেলাম। সময় অনেক গেল। ঈগল গিরিপথের এক জায়গায় 3টে ঘোড়া জোগাড় করে রেখে এলাম। ইতিমধ্যে গোপনে পাহারাদারদের গোপন সংকেত বিনিময়ের কিছু সূত্র শিখে রাখলাম। সময়ের 1 মাস শেষ হয় মাত্র 1 দিন বাকি। রাত্রে অন্ধকারে হামাগুড়ি দিয়ে লুসিদের বাড়িতে গিয়ে দরজায় টোকা দিলাম। দরজা খুলতেই হামাগুড়ি দিয়ে ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। জন ফেরিয়ার তখন ভয়ার্ত। জানালে তারা সন্তস্ত্র হয়ে আছে। প্রতিদিনই বাড়ির কোনো না কোনো জায়গায় একটা চিরকুট পাওয়া যায়, তাতে লেখা থাকে কদিন বাকি আছে। আজও পেয়েছেন 2 দিন বাকি। আমি বললাম, আর কথা বলার সময় নেই, যা টাকা আছে সঙ্গে নিন, লুসিকে প্রস্তুত হতে বলুন। আমি ক্ষুধার্ত। এই টেবিলে মনে হচ্ছে কিছু মাংস আর কিছু খাবার আছে, আমি তো খেয়ে নিই। মুহূর্তে লুসি তারপর প্রস্তুত হয়ে নিল। তারপর অন্ধকার জায়গার এক জানলা খুলে বাড়ির বাইরে বেরিয়ে অন্ধকারের মধ্যে দিয়ে আমরা পালালাম। ঈগল গিরিপথে পৌঁছে লুসিকে একটা ঘোড়ায় তুলে আমরা 2টো ঘোড়ায় উঠে যাত্রা করলাম।
দুদিন পথ চললাম, মাঝে পাহাড়েদারদের নজর এড়াতে দূর থেকে শিখে রাখা সংকেত বিনিময় করে সেসব জায়গাও পার হলাম। প্রায় 30 মাইল বেরিয়ে এসেছি লক্ষ্য কারসন পৌঁছানো। তারপর কোনো বিপদ থাকবে না, কিন্তু খাবারে টান পড়ল। তীব্র ঠান্ডায় লুসিয়া জন ফেরিয়ারকে পাহাড়ের এক ছাওয়া জায়গার মধ্যে আগুন জেলে রেখে আমি রাইফেল কাঁধে খাবারের সন্ধানে বেরোলাম। পার্বত্য অঞ্চলে ভালোই শিকার পাওয়া যায়। প্রায় 2-3 ঘন্টা পর বহুদূরে এসে এক জায়গায় এক ভেড়া শিকার করে তার থেকে কিছু মাংস কেটে নিলাম। ফিরতে ফিরতে কাছাকাছি এসে লুসিদের জানা এক সাংকেতিক আওয়াজ করলাম। কোনো উত্তর এলো না। ভয়ে জোরে ঘোড়া ছুটিয়ে এসে দেখি আগুনটা ধিকি ধিকি জ্বলছে। কেউ নেই। শত্রুপক্ষের আক্রমণে সব শেষ হয়ে গেছে। কিন্তু সংজ্ঞা হারালে চলবে না। আগুনটা উস্কে একটা জ্বলন্ত কাঠ নিয়ে চারিদিকে পরীক্ষা করে দেখি এক জায়গায় একটা ঢিপি। কবর বলেই মনে হলো। তার উপর একটা লাঠিতে আঁটা একটা কাগজে লেখা, জন ফেরিয়ার, লবণহট শহরের প্রাক্তন অধিবাসী, মৃত্যু 4 আগস্ট 1860। তার মানে জন ফেরিয়ারকে মেরে লুসিকে শত্রুরা তুলে নিয়ে গেছে। ভেঙে না পড়ে ফিরে চললাম লুসির খোঁজে। 6 দিন পর এলাম সেই ঈগল গিরিপথে। দেখলাম নিচে মোমনদের বাড়িতে পতাকা উঠছে। উৎসবের আবহাওয়া বলেই মনে হলো। এই গিরিপথে চেনা এক মোমন, নাম তার কাউপার, তার সঙ্গে দেখা হলো। একসময় তার আমি অনেক উপকার করেছিলাম। সে আমাকে বলল, লুসি আর জন ফেরিয়ারকে সাহায্য করার জন্য তোমার নামে শত্রুর পরোয়ানা জারি হয়েছে। এখান থেকে চলে যাও। জোসেফ স্ট্যাঙ্গারসনই গুলি করে জন ফেরিয়ারকে মেরেছে। আর গতকাল ইনক ড্রেভারের সঙ্গে লুসির বিয়ে হয়ে গেছে। তবে লুসিকে আমি দেখেছি। লুসি আর বাঁচবে বলে মনে হয় না। একথা বলেই কাউপার চলে যাও চলে যাও বলতে বলতে চলে গেল। আমি আর দাঁড়াতে পারছিলাম না। অতি কষ্টে নিজেকে সামলে পাহাড়ে কাটালাম কদিন। এখানে থাকতে থাকতে 1 মাস পরে খবর পেলাম বাবার মৃত্যুতে শোকাহত হয়ে জোর করে অসম্মানজনক বিয়ের জন্য লুসি না খেয়ে শুকিয়ে মারা গেছে। খবর পেয়ে খুব সকালে ড্রেভারের বাড়িতে ঝড়ের মতো গিয়ে ঢুকে মৃত লুসির হাত থেকে বিয়ের আংটিটা খুলে নিলাম। চিৎকার করে বললাম, এই আংটি সহ তাকে কবর দেওয়া চলবে না বলে ঝড়ের গতিতে বেরিয়ে এলাম। মনে মনে সেই দিনই প্রতিজ্ঞা করলাম, 2 মানব সন্তান, একটা পিতা, অন্যটি কন্যা, তাদের হত্যার অপরাধী, আর সেই কারণেই তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। ওই ডেভারকে সে বিয়ে করতে বাধ্য হয়েছিল মৃত্যুকালে। তাই ওই ডেভারের চোখের দৃষ্টি থাকবে ওই আংটিটার ওপর। আর যে অপরাধের জন্য তার শাস্তি হলো, তাই হবে তার শেষ চিন্তা। সেই গিরিবর্তে থাকার সময় তাদের মারতে চেষ্টা করি। একবার স্ট্যাঙ্গারসনকে গুলি করে আর একবার ডেভারকে পাথর ফেলে। সফল হয়নি। ক্রমে না খেয়ে খেয়ে রোদে পুড়ে জলে ভিজে আমার শরীর ভেঙে পড়ল খুব। আর আমার শরীরে বাসা বাঁধল এই রোগ। তাই সেই ভগ্ন স্বাস্থ্য উদ্ধারের আশায় ফিরে এলাম নেভাদাতে। কিছু
টাকারও দরকার ছিল। বাধ্য হয়ে 5 বছর খনিতে কাটিয়ে ফিরে এলাম অন্য নাম নিয়ে, প্রতিশোধের জন্য লবণ হ্রদের উটা হতে। কিন্তু এসে শুনলাম কয়েক মাস আগে মোমনদের প্রধানদের মধ্যে দলাদলি হয়ে বিদ্রোহ হয়ে মোমনরা ভাগ হয়ে গেছে, কিছু শহর উঠাও ছেড়েছে, বাইরে গিয়ে জেন্টল হয়েছে, তাদের মধ্যে ড্রেবার ও স্টাঙ্গারসনও আছে। কোথায় আছে কেউ জানে না। ড্রেবার নাকি সমস্ত সম্পত্তি অর্থে রূপান্তরিত করে ধনী হয়ে চলে গেছে, আর স্ট্যাঙ্গারসন অপেক্ষাকৃত দরিদ্র হয়ে গেছে। আমি কিন্তু হালে ছাড়লাম না। আমার সামর্থ্যের কাজ করে করে তাদের সন্ধানে আমেরিকা যুক্তরাষ্ট্রের শহর থেকে শহরে ঘুরলাম। এই সময় আমেরিকায় আমি নানা ধরনের চাকরি করেছি। এক সময় ইয়র্ক কলেজের গবেষণাগারে দারোয়ান ও ঝাড়ুদারের কাজও করেছি। একদিন অধ্যাপক মশাই বিষ সম্পর্কে বক্তৃতা দিচ্ছিলেন। তখন তিনি ছাত্রদের একটা উপকার জাতীয় জিনিস দেখালেন। দক্ষিণ আমেরিকায় তীরের ফলায় লাগাবার একরকম বিষ থেকে তিনি সেটা প্রস্তুত করেছেন। জিনিসটি এতই তীব্র যে 1 গ্রেন খেলেই মৃত্যু অনিবার্য। বোতলটা আমি ভালো করে দেখে রাখলাম, তারপর সকলে চলে গেলে খানিকটা নিয়ে নিলাম। ওষুধ তৈরির কাজটা আমি ভালোই জানতাম। সেই উপকার জাতীয় জিনিস দিয়ে ছোট ছোট দ্রবণীয় বড়ি বানিয়ে প্রত্যেকটি বড়িকে ঠিক ওই রকম দেখতে আরেকটি সাধারণ বড়ির সঙ্গে একটা বাক্সে ভরে রাখলাম। সেই সময় মনে মনে স্থির করেছিলাম, শুভক্ষণ যখন আসবে তখন ভদ্রলোকেরা প্রত্যেকে একটা বাক্স থেকে একটা বড়ি তুলে নেবে, আর যেটা পড়ে থাকবে সেটা আমি খাবো। দেখবো পৃথিবীতে ন্যায় ধর্ম আছে নাকি আকস্মিকতায় আমাদের শাসন করে। এইভাবে ঘুরতে ঘুরতে তারপর ওহিও ক্লিভল্যান্ডে একটা জানলা পথে ড্রেবারকে দেখেই চিনলাম। তাদের সন্ধান মিলল। আমাকে মনে হয় বাড়ির কাছে দেখে ড্রেবারের মনে কোনো সন্দেহ জেগেছিল, যদিও তখন আমার পাকা চুল, ভেঙে পড়া চেহারা। একদিন ওখানকার কর্তৃপক্ষ আমাকে ডেকে পাঠাল। শুনলাম ড্রেবার ও স্ট্যাঙ্গারসন খোঁজ করতে বলেছে আমি সেই জেফারসন হব কিনা, যে ড্রেবারের বিয়ের কিছুদিন পরে বাড়িতে ঢুকে গোলমাল করেছিলাম। কিন্তু তখন আমার পাকা চুল, স্বাস্থ্য পুরোপুরি ঠিক হয়নি, ভগ্ন, রোদে পোড়া কালো চেহারা, তার উপর নাম পাল্টে বহুদিন আমেরিকার বিভিন্ন জায়গায় কাজও করেছি, আর ক্লিভল্যান্ডেও সেই নামেও কাজ করছিলাম। এই সমস্ত জিজ্ঞাসাবাদ করতে করতেই সপ্তাহ অতিবাহিত হয়ে গেল। এসব থেকে মুক্ত হয়ে যখন আবার ড্রেবারের বাড়ির কাছে এসে খোঁজ করলাম, জানলাম তারা বাড়ি ছেড়ে ইউরোপে চলে গেছে। হাল না ছেড়ে কাজ করে কিছু টাকা জোগাড় করে গেলাম ইউরোপে। শহর থেকে শহরে শুরু হলো খোঁজ আর খোঁজ। তাদের পিছু পিছু সেন্ট পিটার্সবার্গ, প্যারিস, কোপেনহেগেন, ডেনমার্ক হয়ে এলাম এই লন্ডনে। লন্ডনে এসে গারোয়ানের কাজ নিলাম। তাদের অনুসন্ধানের সুবিধাও হলো। এইভাবে অনুসন্ধান করছি, গারোয়ানের কাজ করছি। একদিন জানলাম নদীর ওপারে কাম্বারওয়েলের বোর্ডিং হাউসে তারা থাকে। এরপর থেকে তাদের ওপর লক্ষ্য রাখি।
তাদের মনেও সন্দেহ ছিল, তাই পালাবার ব্যবস্থা তারা করে ফেলেছিল। তারা দুজন সবসময় একসঙ্গে থাকত। এর মধ্যে হয়েছে কি, বিগস্টন রোডের যে বাড়ি কটা আছে খালি পড়ে, তার মালিক আমার গাড়িতে চড়ে সেই বাড়িগুলো দেখতে যাওয়ার সময় আমার গাড়িতে তার একটা চাবি ফেলে যায়। কিন্তু সন্ধেবেলা সেটা আমার কাছ থেকে ফেরত নেওয়ার আগে আমি তার একটা ডুপ্লিকেট চাবি বানিয়ে নিই। সেই বাড়িটা ফাঁকাই থাকে, তাহলে একটা আস্তানা আমার হাতে চলে এলো। এরপর একদিন ড্রেভার ও স্ট্যাঙ্গারসনকে বাগে পাওয়ার প্রতীক্ষা শেষ হলো। সেই দিন রাতে তাদের পিছু ইউস্টন স্টেশনে এসে গাড়ি রেখে প্ল্যাটফর্মে এলাম। দূর থেকে শুনলাম তাদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে। শেষে স্ট্যাঙ্গারসনের কথা কানে এলো। সে ড্রাইভারকে বলছে, তুমি যদি লাস্ট ট্রেন না ধরতে পারো তো আমার সঙ্গে হ্যালিডেজ প্রাইভেট হোটেলে এসে মিলিত হয়েও। তারপরে ড্রাইভার বাইরে এসে এক মদের দোকানে ঢুকে চুর হয়ে টলতে টলতে একটা গাড়িতে উঠে পড়লো। গাড়ি চলতে লাগলো। আমি গাড়ি নিয়ে তার পিছু নিলাম। তাকে এই প্রথম একা পেলাম। দেখলাম সেই গাড়িটা ঘুরতে ঘুরতে আবার এসে কাম্বারওয়েলের বোর্ডিং হাউসে থামলো। ড্রাইভার গাড়িটা ছেড়ে দিল। বোর্ডিং হাউসের দরজা ধাক্কিয়ে ভেতরে ঢুকলো। কিছু পরে চেঁচামেচির আওয়াজ কানে এলো। ড্রাইভার বাড়ির বাইরে এসে পড়লো, আর পিছনে লাঠি হাতে এক যুবক, তাকে চিনি না। সে চেঁচিয়ে বলল, আমার নাম আর্থার। তুই বেটা কুকুর, মেয়েদের অসম্মান করার উচিত শিক্ষা দিয়ে দেব। ড্রাইভার দৌড়ে এসে আমার গাড়িতে উঠে পড়ল। আমার মন খুশিতে ভরে উঠল, কিন্তু খুশিতে বুকের ভেতরটা এমন লাফালাফি করে উঠল যে ভয় হলো বুকের এইটে আগেই ফেটে গিয়ে আমার কাজকে অসমাপ্ত রেখে না দেয়। গাড়ি কিছুক্ষণ চলার পরেই একটা মদের দোকান দেখে সে গাড়ি থামাতে বলল, অপেক্ষা করতে বলে ভেতরে গেল। যখন ফিরল তখন তার অবস্থা দেখেই বুঝলাম এবার কিল্লা ফতে। 12টা বেজে 1টার কাছাকাছি। শীত ও বৃষ্টির প্রবল উত্তাম রাত। গাড়ি চলতে চলতে দেখতে পেলাম লুসিয়ার বৃদ্ধ ফেরিয়াল সারা পথ ঘোড়ার দুদিক থেকে আমার আগে আগে চলছে। সত্যি বলছি, তারা আগে আগেই চলছিল। বিগস্টন রোডের বাড়িটার সামনে পৌঁছে গাড়ি থামালাম। ড্রাইভারকে ডেকে বললাম গন্তব্য এসেছে। সে ভাবলো হোটেলে এসেছে। সে নামলো। তার পা এমন টনছিল যে তাকে খাড়া রাখতে পাশে পাশে হেঁটে বাগানের মধ্যে দিয়ে এসে দরজা খুলে ভেতরে এসে ঘরের মধ্যে ঢুকে মোমবাতি জ্বালালাম। মুখের সামনে ধরে বললাম, তারপর এনক ড্রাইভার, দেখো তো আমাকে চেনো কিনা। মুহূর্তে আমার দিকে তাকিয়ে তার মুখে বিভীষিকার ছায়া নেমে এলো। সে বলল, তুমি কি আমাকে খুন করবে? আমি জবাব দিলাম, খুন কোথায়? পাগলা কুকুরকে খুন করার কথা কি কেউ বলে? আমার প্রিয়তমাকে যখন নিজের বাবার কাছ থেকে টানতে টানতে নিয়ে গিয়ে তুলেছিলি তোর এই অভিশপ্ত নির্লজ্জ অন্তঃপুরে, তখন কি তাকে দয়া করেছিলি? এই সময় প্রবল উত্তেজনায় আমার নাক দিয়ে সবেগে ঝরঝর করে অনেকটা রক্ত বেরিয়ে না গেলে আমি হয়তো মূর্ছিত হয়ে পড়তাম। যে বিষের বাক্স একদিন বয়ে বেরিয়েছি তার একটা বের করে তার বুকে ছুরি ঠেকিয়ে বললাম, নে, এই বড়ি দুটোর মধ্যে একটা খেয়ে ফেল, যেটা থাকবে আমি খাবো।
একটাই মৃত্যু, একটাই জীবন, দেখা যাক পৃথিবীতে ন্যায় ধর্ম আছে নাকি আকস্মিকতাই আমাদের শাসন করে। সে একটা বড়ি খেলো, আমি আর এক। তারপর মিনিট খানেক দুজন মুখোমুখি দাঁড়ালাম, দেখা যাক কে বাঁচে আর কে মরে। যন্ত্রণার প্রথম ইঙ্গিতই বলে দিল তার শরীরে বিষ প্রবেশ করেছে। হেসে তার চোখের সামনে আংটিটা ধরলাম, কিন্তু সে খানিকের জন্য তার মুখ বিকৃত হয়ে থরথর করে সারা শরীর কেঁপে সে মাটিতে পড়ে গেল। পা দিয়ে উল্টে ঝুঁকে হৃৎপিণ্ডের উপর হাত রেখে দেখলাম গতি নেই, সে মারা গেছে। ড্রাইভার শেষ হলো। আমার নাক দিয়ে রক্ত ঝরছে তখন অল্প অল্প। পুলিশকে ভুল পথে চালনা করার জন্য দেয়ালে সেই রক্ত দিয়ে লিখলাম র্যাশে। তারপর খুশিতে গাড়িতে এসে উঠে খানিক দূর আসার পর যে পকেটে লুসির আংটি রাখি দেখতে গিয়ে দেখলাম আংটিটা নেই, ফেলে এসেছি। তাড়াতাড়ি আবার ফিরলাম, কিন্তু গেটের কাছে গিয়েই দেখলাম একজন পুলিশ বেরিয়ে আসছে। কোনো মতে পাড় মাতালের ভান করে তার সন্দেহের হাত থেকে রক্ষা পেলাম। এইবার স্ট্যাঙ্গারসনের পালা। জানতাম হ্যারিটেজ প্রাইভেট হোটেলে সে আছে। বাইরে থেকে তার শোবার ঘরের জানলা কোণটা দেখে নিলাম। ড্রাইভার না ফেরা সে বোধহয় কিছু সন্দেহ করেছিল, তাই বাইরে বেরোতো না। পরের দিন খুব ভোরে আপচা আলোয় হোটেলের পেছনে রাখা মইটা বেয়ে তার ঘরে ঢুকলাম। তাকে ঘুম থেকে তুললাম, বললাম অনেকদিন আগে জন ফেরিয়ারের যে জীবন তুই নিয়েছিলে তার মূল্য দিতে হবে আজ। ড্রাইভারের মৃত্যুর বিবরণ দিয়ে তাকেও সেই বিষের বড়ির একই সুযোগ দিলাম। বাঁচবার সুযোগ না নিয়ে সে এসে আমার গলা টিপে ধরলো আত্মরক্ষার জন্য। আমি তার বুকে ছুরি বসিয়ে দিলাম। যে পথেই যাক ওই একই পরিণতি হতো, কারণ স্বয়ং ঈশ্বরও তার অপরাধীর হাতে এই বিষ ছাড়া আর কিছুই তুলে দিতে পারত না। এরপর স্বাভাবিকভাবেই পথে গাড়ি চালাতে লাগলাম। ইচ্ছা ছিল এইভাবে কিছু টাকা জমলে আমেরিকায় ফিরে যাব। আজ একটা হতচ্ছাড়া ছেলে আমাকে এসে বলল ভাড়া যাবে। আমিও বললাম হ্যাঁ। তার সঙ্গে না দেখেই কিছু না বুঝে এই বাড়িতে এলাম। আর তারপরেই এই যুবকটি আমার হাতে চুরি পরিয়ে দিলেন। একটা বিষয় আমি আরও কিছু জানতে চাই। আমি যে বিজ্ঞাপন দিয়েছিলাম তার ফলে আংটিটা নিতে আপনার কোন সঙ্গী এসেছিল? আমার গোপন কথা আপনাদের বলতে পারি, তাই বলে অন্যকে তো বিপদে ফেলতে পারি না। বিজ্ঞাপনটা আমি দেখেছিলাম, ভেবেছিলাম এটা একটা চালও হতে পারে, আবার আমার প্রত্যাশিত আংটিটাও হতে পারে। আমার বন্ধু স্বেচ্ছায় গিয়েছিল। সে যে বেশ নিপুণতার সঙ্গেই তার কাজ করেছে সেটা নিশ্চয়ই আপনি স্বীকার করবেন। সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ভদ্র মহোদয়গণ, আইনের বিধান আমাদের মানতেই হবে। বৃহস্পতিবার বন্দীকে ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থিত করা হবে। আপনারাও সেই দিন উপস্থিত থাকবেন। দুজন রক্ষী এসে জেফারসন হোপকে নিয়ে গেল। লোকটির বিবৃতি এতই উত্তেজনাপূর্ণ ও তার বলার ভঙ্গিটি এতই হৃদয়গ্রাহী যে আমরা সকলেই অভিভূত হয়ে চুপ করে শুনছিলাম। কিছুক্ষণ আমরা বসে রইলাম। লেস্টেড তার শর্ট হ্যান্ড নোটে সমস্তটাই লিখে নিয়েছিল। শার্লক আর আমি বাইরে এসে একটা গাড়ি নিয়ে বেকার স্ট্রিটে ফিরে গেলাম।
এরপর যখন বৃহস্পতিবার এলো তখন আর আমাদের সাক্ষ্যদানের কোনো প্রয়োজনই রইল না। একজন মহত্তর বিচারক তখন কেসটা হাতে নিয়েছেন। জেফারসন হোপকে এমন একটা বিচারালয়ের সামনে ডাকা হয়েছে সেখানে সে ন্যায় বিচারই পাবে। গ্রেপ্তার হবার দিন রাতেই তার স্ফীত ধমনীটা ফেটে যায়। সকালে দেখা যায় সে কারারক্ষের মেঝে শটান শুয়ে আছে, স্মিত হাসিতে মুখখানি উদ্ভাসিত, যেন মৃত্যুকালে সে একটি সার্থক জীবন ও সুসম্পন্ন কর্মের দিকে তাকাতে পেরেছিল। পরের দিন সন্ধ্যায় আমরা যখন এই বিষয় নিয়ে আলোচনা করছি তখন হোমস বলল, যাই বলো, আমি কিন্তু কোনো কিছুর জন্যই এর তদন্ত হাতছাড়া করতাম না। আমার যতদূর মনে পড়ে এর চাইতে ভালো কেস আমি আর পাইনি। ব্যাপারটা সরল, কিন্তু বেশ কিছু শেখবার বিষয় এতে ছিল। সরল? নিশ্চয়। ব্যাপারটা যে মূলত সরল তার প্রমাণ হলো অন্য কোন রকম সাহায্য ছাড়া কেবলমাত্র কয়েকটা সাধারণ অনুমানের ভিত্তিতে মাত্র 3 দিনের মধ্যে অপরাধীকে ধরতে পেরেছিলাম। সেটা ঠিক। দেখো, প্রথমে যখন তদন্তে গেলাম তখন রাস্তার একটা গাড়ির চাকার দাগ দেখলাম। চাকাগুলি সংকীর্ণ ব্যবধান দেখে বুঝলাম ওটা চাকরা ভাড়া গাড়ি। আরও বুঝলাম গাড়োয়ান গাড়িতে ছিল না, কেননা ঘোড়ার খুঁড়ের দাগ ও গাড়ির চাকার দাগ এদিক ওদিক হয়েছে তা স্পষ্ট। এবার বাগানে যখন এলাম তখন কাদা মাটিতে কনস্টেবলদের জুতোর ছাপ দেখলাম স্পষ্ট, এবং তার নিচে দুজোড়া ভিন্ন অস্পষ্ট জুতোর দাগ বসে গেছে। একটা ছাপ বড় এবং একটা শৌখিন ও ছোট জুতো। ঘরের ভেতরেও দেখলাম মৃত ড্রাইভারের পায়ে ওই শৌখিন জুতো এবং বড় জুতো ঘরময় ঘুরে বেরিয়েছে। অবশ্য তার আগেই দেখেছি বাগানে ওই বড় জুতোর উল্টো দিকে রাস্তার দিকে বেরিয়ে যাওয়ার অস্পষ্ট দাগ। তাহলে বাড়িতে এসেছিল দুজন, একজন ড্রাইভার আর অপরজন ওই গাড়ির গাড়োয়ান ছাড়া আর কেউ নয়। সুতরাং গাড়োয়ানই খুন করেছে। অবশ্য খুন যদি হয়ে থাকে। এবার মৃত ড্রাইভারকে পরীক্ষা করলাম। মৃতের ঠোঁট থেকে আমি একটা টক টক গন্ধ পেলাম এবং তার মুখে যে ভীতি উত্তেজনার প্রকাশ ছিল তার থেকেই বুঝলাম তাকে জোর করে বিষ খাওয়ানো হয়েছে। কিন্তু কেন? খুনের উদ্দেশ্য কি? এই সময় আংটিটা পাওয়া গেল। ড্রাইভারের কাছ থেকে পাওয়া জিনিসের লিস্ট থেকে বুঝলাম কোনো কিছু খাওয়া যায়নি এবং খুব সুপরিকল্পিতভাবে খুন করা হয়েছে। সুতরাং এরকম সুশৃঙ্খল প্রতিশোধ একমাত্র ব্যক্তিগত অন্যায়ের জন্যই করতে পারে। সুতরাং স্ত্রী লোক খুনি নিশ্চয়ই নিহতকে কোনো মৃত বা অনুপস্থিত স্ত্রীলোকের কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্যই আংটিটা ব্যবহার করেছে। ওয়াটসন, তোমার নিশ্চয়ই মনে আছে এরপরে আমি গ্রেগসনকে বলেছিলাম তুমি যে ক্লিভল্যান্ডে টেলিগ্রাম করেছ তাতে এই ঘটনার চূড়ান্ত মনে হয় এমন কিছু জানতে চেয়েছ কি না। সে নেতিবাচক জবাব দিয়েছিল। আসলে আমি ইঙ্গিতে গ্রেগসনকে ড্রাইভারের বিবাহ সম্পর্কে খবর নেওয়ার কথা বলেছিলাম। যাই হোক, এরপর জানা দরকার ছিল খুনির চেহারা সম্পর্কে একটা ধারণা করা। বাগানের পায়ের জুতোর পদক্ষেপের দূরত্ব ও দেয়ালে যে আগেটা সে লিখেছে যে উচ্চতায়, তার থেকে বুঝলাম তার উচ্চতা 6 ফুটের বেশি। সিগারেট ছাই দেখে বুঝলাম সে ত্রিচিনা পলি সিগারেট খায়। এবার ঘরের মধ্যে কোনো ধস্তাধস্তি এবং মৃতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, অথচ মেঝেতে অনেকটা রক্ত পড়ে আছে। নিশ্চয়ই এই রক্ত খুনির। তাহলে খুনির উচ্চ রক্তচাপ আছে
প্রচন্ড উত্তেজনার জন্য এবং উচ্চ রক্তচাপ থাকার জন্য নিশ্চয়ই নাক দিয়েই এই রক্ত বেরিয়েছে। তাই আমি মন্তব্য করেছিলাম খুনির মুখ লাল। এরপরে ঘটনাস্থল থেকে বেরিয়েই গ্রেগসন যে কাজটা অবহেলা করেছিল আমি সেই কাজটি করলাম এবং ক্লিভল্যান্ড পুলিশের বড় কর্তার কাছে টেলিগ্রাম করে শুধুমাত্র জানতে চাইলাম এনাক জেপার্ডের বিবাহ সংক্রান্ত ঘটনাবলী। যেভাবে জেপারসন হোপের তথ্য তারা পাঠালো। জেনে গেলাম খুনির নাম জেপারসন হোপ এবং বুঝলাম সে গাড়োয়ান সেজে এই লন্ডন শহরে আছে এবং অনুমান করলাম তাকে কেউ চেনে না বলে সে নিশ্চয়ই নাম বদল নাও করতে পারে। তাই আমার এই ব্রেকার স্ট্রিটের বাউন্ডালে গোয়েন্দা বাহিনীকে তার চেহারার বিবরণ ও নাম দিয়ে কাজে লাগিয়ে দিলাম। বাকি সব তো তুমি জানো। আর স্ট্যাঙ্গারসনের মৃত্যুটা কোনোভাবেই আটকানো যেত না। মনে আছে স্ট্যাঙ্গারসনের কাছে যে টেলিগ্রামটা ছিল 1 মাস আগের, তাতে লেখা ছিল যে এইচ ইউরোপে আছে, অর্থাৎ ক্লিভল্যান্ডে তাদের চেনা কেউ আছে যে এই টেলিগ্রাম করে জানিয়েছে যে তারা যাকে জেপারসন হোপ বলে সন্দেহ করছে সে এখন ইউরোপে এসেছে। বুঝলে পুরো ব্যাপারটা? কিন্তু ডাক্তার এটা পড়ো। দেখলাম সেদিনকের ইকো পত্রিকার একটা সংখ্যা, তাতে লেখা আছে মিস্টার এনক ড্রেবার ও মিস্টার জোসেফ স্ট্যাঙ্গারসনের খুনের অভিযোগে ধৃত হোপের আকস্মিক মৃত্যুতে জনসাধারণ একটা উত্তেজনাপূর্ণ খবর থেকে বঞ্চিত হলো। এই কেসের বিস্তারিত বিবরণ হয়তো কোনোদিনই জানা যাবে না। অবশ্য বিশ্বস্ত সূত্রে আমরা অবগত হয়েছি যে এটা দীর্ঘদিনের একটা নারীঘটিত বিবাদের ফল। এই কেসের আর কোনো ফলাফল থাক বা না থাক, আমাদের গোয়েন্দা পুলিশ দপ্তরের কর্মদক্ষতার সুস্পষ্ট নিদর্শন এর থেকে পাওয়া গেল। খুনিকে এমন বুদ্ধিমত্তার সঙ্গে গ্রেপ্তারের গৌরব সম্পূর্ণভাবেই স্কটল্যান্ড ইয়ার্ডের গোয়েন্দা যুগল মিস্টার লেস্ট্রেড ও গ্রেগসনের প্রাপ্য। জানা গেছে জনৈক মিস্টার শার্লক হোমসের বাড়িতে লোকটিকে গ্রেপ্তার করা হয়েছিল। মিস্টার হোমস একজন শৌখিন গোয়েন্দা, এই লাইনে কিছু কিছু বুদ্ধিমত্তার পরিচয়ও নাকি দিয়েছেন। আমরা আশা করি স্কটল্যান্ড ইয়ার্ডের এই 2 সরকারি কর্মচারীকে যথাযথ প্রশংসা নিদর্শন প্রদান করা হবে। কাজের গোড়াতেই তোমাকে আমি বলে নিই, আমাদের রক্ত সমীক্ষার এই হলো নেট ফল। তাদের একটা প্রশংসাপত্র পাইয়ে দেওয়া। তুমি কিছু ভেবো না হোমস, সব ঘটনা আমার জার্নালে লিখে রেখেছি। তোমার এই গুণপনা নিশ্চয়ই স্বীকৃতি পাবে। জনসাধারণ ঠিকই জানতে পারবে। এর একটা বিবরণ আমিই প্রকাশ করব। ওয়াটসন, তোমার যা ইচ্ছা হয় করতে পারো, কিন্তু এখন এই বেহালার নতুন সুরটা শুনে খুশিতে মনটাকে ভরিয়ে তোলো।